নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমরা বলছিলাম মার্কসল। এই মার্কসল, এই মার্কুরিয়াস সোলিবিউস বা মার্কুরিয়াস সোলিবিউলিস বিভিন্ন নাম আছে, আমরা মার্কসল নামে বলবো। অত দরকার নেই, এই ওষুধ সম্পর্কে ভূমিকা দেওয়ার দরকার খুব কম। এটা বহুল প্রচলিত ওষুধ। এই শীতের শুরুতে এই সময়টায় আমাদের চেম্বারে বেশ কিছু রোগী আসছেন যাদের অভিযোগ কোন রকম সর্দি স্রাব ছাড়াই তাদের প্রচুর হাঁচি হচ্ছে, অন্তত 3 দিন ধরে একটানা হাঁচি। এরপর বাম চোখের পাতার নিচের অংশে, বিশেষ করে আউটার ক্যান্থাসের দিকে 5 দিন ধরে জ্বালা পোড়া যুক্ত ব্যথা এবং অশ্রুপাত সহ তীব্র ফোলাভাব থাকছে। আউটার ক্যান্থাস হলো যেখানে চোখের উপরের পাতা ও নিচের পাতা মিলিত হয়, এই জায়গাটাকে বলা হয় আউটার ক্যান্থাস। এই ধরনের রোগীর চিকিৎসায় একটা মাত্র মাত্রায় যথেষ্ট। রোগী 2-1 দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। ওষুধটি হলো মার্কুরিয়াস সল। এই বিষয়টি আমার কাছে অসংখ্যবার প্রমাণিত অব্যর্থ একটা চিকিৎসা। মজার বিষয় হলো ওই রোগীটি মার্কসলের অধীন। আপনি এটা অন্য কোনো কিছু না দেখে বলে দিতে পারেন। অব্যর্থ এই লক্ষণটি বর্ণনা করেছেন মহামতি হেনিম্যান তার বেটিয়া মেডিকেল গ্রন্থের মার্কুরিয়াস অধ্যায়ের 705 নম্বর টিকায়। তিনি লিখেছেন, ফর 3 days almost continual sneezing, then great swelling of the left lower eyelid, especially towards the outer canthus, with burning pain and lacrimation for 5 days. আবার আপনার কাছে যদি কোনো রোগী এমন অভিযোগ করেন যে তিনি সুস্থ অবস্থায় কখনই কোনো স্বপ্ন দেখেন না, যখন সুস্থ থাকেন তখন কোনো স্বপ্ন দেখেন না, তবে অসুস্থ হলে রাতভর স্বপ্ন দেখেন, দিনে তিনি যা যা করছেন সেগুলি আবার স্বপ্ন দেখেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ওই রোগী মার্কসলের অধীন। এই লক্ষণটি এই লক্ষণটা, এটাও এই ওষুধটির একটা অভ্যর্থ এবং অদ্ভুত লক্ষণ। আমার কাছে এটা বারবার পরীক্ষিত। এই লক্ষণটি বর্ণনা করেছেন মহামতি হেনিম্যান। আমরা যদি প্রচুর রোগ লক্ষণ, প্রচুর তথ্য উপাত্তের জটলা থেকে যাচাই করে নির্দিষ্ট ওষুধটির ফোকাস পরিষ্কার করার মতো সক্ষমতা অর্জন করতে পারি, কেবল তখনই পারবো মার্কুরিয়াস সোলিবিউস ওষুধটি যথাযথভাবে নির্বাচন করতে। মানে অনেকগুলো লক্ষণ আছে, এর মধ্যে থেকে আমরা ঠিক ফোকাসটা বের করতে পারি। এই সক্ষমতা যখন অর্জন হবে তখন আমরা মার্কসল নির্বাচন করতে পারবো। আর তা না হলে আমরা কেবল আংশিকভাবে ওষুধটি নির্বাচন করতে পারবো, গতানুগতিক সুনির্দিষ্ট কয়েকটি লক্ষণ বিচার করে। আমরা ব্যর্থ হব, গুরুত্বপূর্ণ কিছু রোগীর সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হব। আজকের আলোচনায় মার্কুরিয়াস সোলিবিউস নিয়ে কথা বলবো। এই আলোচনায় ওষুধটির সংক্ষিপ্ত নাম মার্কসলি ব্যবহার করবো আমরা। এখন পর্যন্ত হোমিওপ্যাথিক মেডিকের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষিত ও ব্যাপক ব্যবহৃত ওষুধ খুব সম্ভবত মার্কসল। এই ওষুধটির বর্ণনায় এমন সব উপসর্গের চমকপ্রদ ফিরিস্তি আছে যে একজন নবীন চিকিৎসক বা শিক্ষানবিশের পক্ষে তা আয়ত্ত করা খুবই কঠিন। মার্কসল পড়তে শুরু করলে আপনার কাছে মনে হবে আপনি প্যাথোলজির কোনো টেক্সট বই পড়ছেন। তবে এই ওষুধটি দীর্ঘদিন ধরে বারবার পড়ে এবং আপনার এই পড়া বিষয়গুলো নিজের বোধ শক্তি দিয়ে উপলব্ধি করতে পারলে আপনি হয়তো বা একটা সূত্র পেয়ে যাবেন। আপনি এই ওষুধটি নির্বাচন করার সক্ষমতা অর্জন করবেন। তখন আপনার কাছে মনে হবে ওষুধটির সব তথ্য উপাত্তগুলো একক এবং নির্দিষ্ট একটা ধারায় চলছে। মার্কসলের ক্ষেত্রে এমন একক কোনো শব্দ বা শব্দগুচ্ছ নেই যা দিয়ে ওষুধটির সূত্র বর্ণনা করা যেতে পারে। যেমন আমরা অনেক সময় বলি ইন্ডিগনেশন, সাপোজ ইন্ডিগনেশন, এই কথাটা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ওষুধ, সাফিসেক্রিয়া। এরকম আরো ওষুধ আছে যেগুলো এক কথায় বোঝানো যায় বা এক কথায় বলা যায়। আমরা যদি কিন্তু মার্কসলের ক্ষেত্রে এমন কোনো একটা শব্দ বা শব্দগুচ্ছ নাই বা একটা লাইন আপনি ব্যবহার করতে পারবেন না যা দিয়ে এই ওষুধটিকে আপনি
শনাক্ত করতে পারবেন, বোঝাতে পারবেন। মার্কসওয়েলের মূল ধারণা হলো কার্যকরিতার অস্থিতিশীলতা, অকার্যকরিতা, অদক্ষতার সঙ্গে যুক্ত হয়ে প্রতিক্রিয়ার অভাব দেখা দেওয়া। এই কথাটা আমাদের মার্কসওয়েলের প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে। ইফেক্টিভ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, প্রতিক্রিয়ার অভাব দেখা দেওয়া, এই কথাটা মনে রাখতে হবে। প্রতিটি সুস্থ ও স্বাস্থ্যবান মানুষের দেহের নিজস্ব একটা প্রতিরক্ষা কৌশল বা প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, যা তার অবস্থা স্থিতিশীল রাখতে সহায়তা করে। পরিবেশ প্রতিবেশের বিভিন্ন বিরূপ প্রভাবে সৃষ্ট দৈহিক ও আবেগীয় অতিরিক্ত উত্তেজনা থেকে দক্ষতার সঙ্গে ব্যক্তিকে সুরক্ষা দেয়। কিন্তু মার্কসওয়েলের অধীন ব্যক্তির এই প্রতিরক্ষা শক্তিটা ভেঙে পড়ে, তিনি অস্থির হয়ে পড়েন। পাশাপাশি রোগ শক্তির কর্মকাণ্ড তরঙ্গের মতো, ঢেউয়ের মতো শরীর, মন, আবেগ, স্নায়ু স্তরে ধীরে 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 ছড়িয়ে পড়ে। রোগের লক্ষণ বিদ্যমান থাকা অবস্থায় রোগী যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন না, বরং তিনি বাহ্যিক উত্তেজক বিষয়গুলি গ্রহণ করেন। তবে আমি মনে করি বাহ্যিক উত্তেজক এই বিষয়গুলো সহজেই তার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। কিভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়? মার্কসওয়েল মার্কারি থেকে তৈরি, পারদ থেকে তৈরি। আপনি দেখেন বর্তমান সময়ে যে কম বেশি সবাই বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করতেছেন। আপনি একটা ট্যালকম পাউডার আপনার গালে লাগাতে পারবেন না যদি ওটার ভেতরে নির্দিষ্ট মাত্রায় পারদ দেওয়া না থাকে, মার্কারি দেওয়া না থাকে, ওটা লাগবে না, ওটা পড়ে যাবে। তো এই পারদ কি করে? এই পাউডারটাকে শরীরের সঙ্গে মিশতে, লাগতে সহায়তা করে। এরকম প্রায় ম্যাক্সিমাম মানে এই যে কসমেটিক্স এর মধ্যে লিপস্টিক, পারদ, মেকআপ করার যে যে উপাদানগুলো আছে সবগুলোর মধ্যে পারদের ব্যবহার আছে এবং এইগুলা শরীরে জেকে বসে, এটাই রোগীকে প্রভাবিত করে এবং ধীরে 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 মার্কারি স্টেজে, মার্কসওয়েলের স্টেজে বা মার্কারির কোন স্টেজে নিয়ে যায়। এটা হলো যে বাহ্যিক উত্তেজক বিষয়গুলো, এগুলো গ্রহণ করে। তবে এই গ্রহণ করে ঠিকই, কিন্তু এগুলো আবার জেকে বসে। শারীরিক প্রতিরক্ষা শক্তির ঘাটতির ফলে মার্কসওয়েলের রোগী সবকিছুর প্রতি সেন্সিটিভ বা সংবেদনশীল হন। আমরা যদি ম্যাথমেটিকা অনুসারে বলি, মার্কসওয়েলের রোগীর সবকিছুতে রোগ বৃদ্ধি হয়। গরমে বৃদ্ধি হয়, ঠান্ডায় বৃদ্ধি হয়, ঘরের বাইরে ভেজা আবহাওয়ায়, আবহাওয়ার পরিবর্তনে, বিছানার উত্তাপে, ঘাম হলে, পরিশ্রমে, বিভিন্ন খাদ্যবস্তুতে। মানে অনেক এলিমেন্ট আমাদের চারপাশে ছড়িয়ে আছে যে এলিমেন্ট গুলা মার্কসওয়েলের রোগের বৃদ্ধি ঘটায়। অন্যদিকে খুব কম জিনিস বা খুব কম বিষয়ই আছে যাতে মার্কসওয়েলের রোগী স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন, কারণ তাদের সার্বদৈহিক সিস্টেমই এমন এক অবস্থায় থাকে যে কোনো কিছুই যথাযথভাবে অ্যাডাপ্ট করতে পারে না, খাপ খাইয়ে দিতে পারে না। উত্তাপ এবং ঠান্ডার প্রতি সহনশীলতা মার্কসওয়েলের চারিত্রিক অস্থিরতা ও দুর্বলতা পর্যবেসিত হয়। ডক্টর জেমস টাইলর কেন্ট যেমন বলেছেন, মার্কসওয়েলের রোগী যেন একজন জীবন্ত থার্মোমিটার। কোনো এক মুহূর্তে তিনি ঠান্ডায় ভোগান্তির শিকার হন এবং উষ্ণতা চান, কিন্তু যখনই তিনি উষ্ণ হয়ে ওঠেন তখনই আবার গরমের কারণে তার রোগ যন্ত্রণা বেড়ে যায়। এটা কেবল জ্বরের সময় নয়, সব সময় আবেগ প্রকাশের দিক থেকেও মার্কসওয়েলের দুর্বলতা ও অস্থিতিশীলতা থাকে। পর্যায়ক্রমে কান্না হাসি, এসে বেশিক্ষণ কাঁদতে পারেন না, আবার বেশিক্ষণ হাসতেও পারেন না। পর্যায়ক্রমে কান্না হাসি মার্কসওয়েলের একটা বিশেষ লক্ষণ। যে তবে এই যে কান্না বা হাসিটা, এটা ইগনেশিয়ার মতো না। ইগনেশিয়া পর্যায়ক্রমে কান্না হাসির মধ্যে এক ধরনের হিস্টেরিয়া অবস্থা থাকে, যা তার অনিয়ন্ত্রিত আবেগ থেকে সৃষ্টি হয়। পক্ষান্তরে মার্কসওয়েলের পর্যায়ক্রমে কান্না ও হাসি অধিকতর ভাবে এক ধরনের অস্থিতিশীলতা অস্থিতিশীলতা থেকে আসে। এখানে অনিয়ন্ত্রিত আবেগ বা হিস্টেরিয়ার কোনো প্রভাব থাকে না। মার্কসওয়েলের ক্ষেত্রে যা ঘটে আমরা বরং সেটাকে বিশেষ ধরনের মুড সুইং বলতে পারি এবং সেটা খুব র্যাপিডলি, ঘন ঘন। তবে মুড সুইং ঠিক আছে, তবে এটা হলো রোবোটিক মুড সুইং। এই রোবোটিক কথাটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি। রোবট যদি পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ ভূমিকায় যায় তখন সে কেমন আচরণ করবে? মার্কসওয়েলের মুড সুইংটা জাস্ট ওইরকম রোবোটিক বা যান্ত্রিক। এই রোবোটিক মুড সুইং শব্দগুচ্ছ
আমি ব্যক্তিগতভাবে মাক্সওয়েলের ক্ষেত্রে ব্যবহার করি। তা এখন কথা হলো যে মাক্সওয়েলের রোগী আমরা শনাক্ত করবো কেমনে? অনেক, অনেক লক্ষণ আছে। শত, শত লক্ষণ আছে। এটা আছে, সেটা আছে। আপনি যেটা দেখবেন একদম টোটাল বইটাই যেন একটা প্যাথোলজিক্যাল বই বা মেট্রিও মেডিকেল টোটাল একটা প্যাথোলজির একটা অধ্যায়। নো। তাহলে আমাদের কিছু আইকন বের করতে হয়। এই আইকন গুলোকে এটা আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে সহজে আমরা মাক্সওয়েল পিক করতে পারি। মাক্সওয়েলের আলোচনা আসলে আমি যেটা করি আরকি, আমি যেসব দিকে খেয়াল রাখি আমি সেটা বলছি। মাক্সওয়েলের আলোচনা আসলে ১ম এই বলতে হয় জঘন্য দুর্গন্ধের কথা। এই ওষুধটির অধীন রোগীর শ্বাস, লালাস্রাব এবং মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়। একজন মাক্সওয়েলের রোগী চেম্বারে প্রবেশ করা মাত্রই আপনি বুঝতে পারবেন যে তিনি মাক্সওয়েল ব্যক্তিত্ব। আর অন্যান্যরা যারা আপনার চেম্বারে অপেক্ষমান থাকবেন, তারা শনাক্ত করবেন যে একজন রোগী এসছেন যার মুখ থেকে, শরীরের ঘাম থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। একজন চিকিৎসকের অবশ্যই এই বিষয়টা অভিজ্ঞতা থাকতে হবে। তবে আশ্চর্যের বিষয় হলো মাক্সওয়েলের রোগীর মলমূত্র, মাসিক স্রাব, প্রদস্রাব এতে বিশেষ কোনো গন্ধ থাকে না। এটা একটা peculiar লক্ষণ বলতে পারেন। শরীরের ঘাম থেকে, মুখের স্রাব থেকে গন্ধ আসে। কিন্তু মলমূত্র, মাসিক স্রাব, প্রদস্রাব এটা গন্ধমুক্ত। এটা স্বাভাবিক গন্ধ। রোগীকে যদি কখনো স্থূল মাত্রায় কোনো কারণে মার্কারি খাওয়ানো হয়ে থাকে, এই যে কোভিডের যে ওষুধ, সাশ্রয়ী ওষুধ আছে যেটা মার্কারির একটা প্রিপারেশন থাকে তাদের। সেক্ষেত্রে তার মলমূত্র এবং মাসিক স্রাব ও প্রদস্রাব থেকে তীব্র দুর্গন্ধ আসতে পারে। আমি একজন রোগী পাইছি যে কখনো সাশ্রয়ী ওষুধ খায়নি। কিন্তু একজন চিকিৎসক তাকে মাক্সওয়েল ৩০ থেকে শুরু করে 1M পর্যন্ত মানে ৫ ফোঁটা ১০ ফোঁটা করে ডেইলি খাওয়াইছে। তার সমস্ত কিছু থেকে গন্ধ শুরু হয়ে গেছে। যেমন মুখ থেকে, ঘাম থেকে। তার পায়খানা প্রস্রাব গন্ধ নিজেই সহ্য করতে পারত না। তাহলে কি স্থূল মাত্রায় হোমিওপ্যাথিক ওষুধ ঘন, ঘন প্রয়োগ করলে তার মাসিক স্রাব, মূত্র, প্রদস্রাব ইত্যাদি প্লাস শরীর থেকেও ওরকম গন্ধ ঘাম থেকে, মুখ থেকে এই গন্ধটা বেরোতে পারে। এছাড়া স্বাভাবিকভাবে মাক্সওয়েলের মুখ থেকে গন্ধ আসে, ঘাম থেকে গন্ধ আসে, শ্বাস-প্রশ্বাস থেকে গন্ধ আসে। কিন্তু তার অন্য কোনো স্রাব থেকে যেমন পায়খানা, প্রস্রাব, ঋতুস্রাব, প্রদস্রাব ইত্যাদি থেকে গন্ধ আসে না। এটা একটা অদ্ভুত লক্ষণই আমি মনে করি। মার্কারি রোগী খুব রোগীর মুখ বা লালা থেকে কেমন গন্ধ হয় তা যদি একবার শনাক্ত করতে পারেন, চিনতে পারেন, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আপনি তা মনে রাখতে পারবেন। গন্ধটা কেমন হয়? এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বলে প্রকাশ করা যাবে না। তবে আমি চেষ্টা করব বোঝাতে। আমার চিকিৎসা জীবনের ১ম দিকের কথা, ১ম দিকে একদম আমি চেম্বার করছি তার কয়েক মাসের মাথায়। আমার চেম্বারে বয়স তখন না কয়েক মাস না, ১ মাসও হয়নি। কোন এক সন্ধ্যায় ৩ জন নারী ধরাধরি করে মধ্যবয়সী একজন পুরুষ রোগীকে আমার চেম্বারে নিয়ে আসছিলেন। ওই রোগীর শরীরে যেন কোন শক্তিই ছিল না। মাথা ব্যথায় তিনি ডাক চিৎকার করতেছিলেন। তার ওই সময় তাৎক্ষণিক কমপ্লিকেশনটা ছিল হেডেক। তীব্র ডাক চিৎকার করছিলেন। তাকে দাঁড়া করিয়ে রাখার চেষ্টা করলেও তিনি বারবার মেঝেতে শুয়ে পড়ছিলেন। তো আমি পেশেন্ট বেডে তাকে শোয়াতে বললাম। ওই রোগীকে চেম্বারে ঢোকানোর সঙ্গে, সঙ্গে বীভৎস তীব্র দুর্গন্ধে পুরো চেম্বার ভরে গেল। চেম্বারে অপেক্ষমান রোগীদের কয়েকজন বাইরে নেমে দাঁড়ান। আমি বুঝতে পারছি তারা নাক ধরে বাইরে চলে গেছেন। হুম, সরি একটা ফোন আসছে। আমি রোগী পর্যবেক্ষণ শুরু করলাম। রোগীর মাথা ব্যথার তীব্রতার কথাই উম তীব্রতায় এত তীব্র ব্যথা যে উনি কোন কথাই বলতে পারছিলেন না। তিনি শুধু চিৎকার এবং বিলাপ করে যাচ্ছিলেন। প্রতিটি চিৎকারের সময় তার মুখ থেকে ভুর, ভুর করে দুর্গন্ধ বের হচ্ছিল। কথা বলে জানলাম তার আত্মীয়স্বজন অন্যান্যদের সাথে রোগী আগে থেকে ব্রেইন টিউমারে জড়িত সমস্যায় ভুগছিলেন। গত ৪ দিন ধরে তার প্রচন্ড মাথা ব্যথা চলছে। ওই সন্ধ্যায় মানে যে সন্ধ্যায় আমার কাছে নিয়ে আসছে, ওই সন্ধ্যায় মাথা ব্যথা কয়েক গুণ বেড়ে যায়। একাধিক অ্যালোপ্যাথিক ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন দেওয়া হয়েছে তাকে। এরপরও মাথা ব্যথা কমানো যায়নি।
রোগীর জন্য ওষুধ নির্বাচন করতে গিয়ে অসংখ্য লক্ষণ সংগ্রহ করলাম। তবে সব লক্ষণ ছাপিয়ে রোগীর মুখ থেকে বীভৎস দুর্গন্ধের বিষয়টাই আমাকে বারবার নাড়া দিচ্ছে। কিন্তু আমি কিছুতেই দুর্গন্ধটি শনাক্ত করতে পারছিলাম না যে ওই দুর্গন্ধ এটা কোন ওষুধের সঙ্গে সদৃশ। এরকম দুর্গন্ধ আসে কোত্থেকে? চেম্বারের অভিজ্ঞতা তো কম, মাসখানেক। তা আমি পরিচিত হতে পারিনি। ঘন্টাখানেক চেষ্টা করে রোগীর থার্মাল কন্ডিশন, তার হ্রাস বৃদ্ধি, পায়খানা প্রস্রাবের ধরন, মেজাজ, পূর্ব ইতিহাস ইত্যাদি পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছিলাম তিনি খুব সম্ভবত মার্কসলের রোগী। আমি নিশ্চিত না, তবে খুব সম্ভবত মার্কসল, এরকম একটা অবস্থা। ওই রোগীতে মার্কসলের যে বিশেষ লক্ষণগুলা আমরা সচরাচর পাই, যে নরম থলথলে ও দাঁতের ছাপযুক্ত জিহ্বা, এটা ছিল না। তার মুখ থেকে প্রচুর দুর্গন্ধযুক্ত লালাস্রাবু কোনো লালা বা সেলিব্রেশন ছিল না। সুতরাং আমার পক্ষে সরাসরি মার্কসল চিন্তা করা মোটেই সহজ ছিল না। ওই সময় পর্যন্ত আমার জ্ঞান ছিল মার্কসল হলে অবশ্যই নরম থলথলে দাঁতের ছাপযুক্ত জিহ্বার পাশাপাশি মুখ থেকে প্রচুর লালা নিঃসরণের বিষয়টি থাকতেই হবে। আলোচ্য রোগীর মধ্যে মার্কসলের অমন কোনো লক্ষণ ছিল তা আমি পাইনি। তবে মার্কসলের কি লক্ষণ ছিল? তার পায়খানা প্রস্রাবে, মেজাজে, চেহারায়, তার কপাল কুঁচকানো ছিল। আমরা জানি, আমি অনেকবার বলছি যে বেশ কয়েকটি ওষুধ মানে রোগী কথা বলতে গিয়ে কপাল কুঁচকাইয়া ফেলায়। যন্ত্রণা প্রকাশ করতে গিয়ে কপাল কুঁচকাইয়া ফেলায়। তার মধ্যে মার্কসল অন্যতম একটা ওষুধ, ব্রাইনিয়াও আছে, ব্রাইনিয়া এই লক্ষণটা আছে। আরো ২-১ টা ওষুধে থাকতে পারে। তার চেহারায় মানে তার কপাল কুঁচকানো ছিল। এবং তার থার্মাল কন্ডিশনে হ্রাস বৃদ্ধি, মানে সবকিছুতেই তার বৃদ্ধি হয়। সজ্জাতাপে বৃদ্ধি, বেশি ঠান্ডা পড়লেও বৃদ্ধি, গরম পড়লেও বৃদ্ধি, ঘামে বৃদ্ধি, এই বিষয়টা ছিল। দীর্ঘদিন ধরে তার স্লিমি অর্থাৎ লসলসে প্রকৃতির পায়খানা হচ্ছিল। এটা মার্কসলের একটা বিশেষ স্টুলের লক্ষণ। পেটে কামড় দিয়ে পায়খানার বেগ আসা, এটাও মার্কসলের মধ্যে আছে। বারবার এবং প্রচুর পরিমাণে প্রস্রাব হতো। এই জিনিসটা আমাকে ভাবাইছে। কারণ তখন আমি এই বিষয়টা জানতাম। তিনি মাঝে মধ্যে ভাবতেন রুগী বলছে, মানে ওই রুগীর আত্মীয়-স্বজনরা, তিনি প্রায় বলতেন, "এত প্রস্রাব আমার কোথা থেকে আসে? যতটুকু পানি খান তার চেয়ে অনেক, অনেক বেশি প্রস্রাব হয়।" এই বিষয়টা আমি মার্ক করেছিলাম। তার বয়স যখন ৩৫ বছর, তখন টনসিল প্রদানের জন্য তার টনসিলে অস্ত্রোপচার করে টনসিল ফেলে দেওয়া হয়েছিল। আমি আমার চেম্বারে বসেই তাকে মার্কসল M5 একটা মাত্রা দিয়েছিলাম। যদিও আমি নিশ্চিত ছিলাম না যে তিনি মার্কসলে রুগী বা মার্কসল তার ক্ষেত্রে কাজ করতে পারে। মহামতি হেনিম্যানের মেট্রিয়ামেটিকায় পিউরায় উল্লিখিত একটা লক্ষণের উপর ভিত্তি করেই আমি জোর দিছি। সেটা কি? যে পরিমাণ পানি খায় তার চেয়ে বেশি, অনেক গুণ বেশি প্রস্রাব হয়। এটা নিয়ে আমরা কথা বলব। এই লক্ষণটা নিয়ে সামনে কথা বলব। ওষুধ দেওয়ার ৩ থেকে ৪ মিনিটের মধ্যে রোগী শোয়া থেকে উঠে বসলেন। তিনি তার স্ত্রীর কাছে পানি খেতে চাইলেন। তিনি জানালেন তার মাথা ব্যথা একেবারে নাই। তার শরীর ভীষণ দুর্বল। ৩ থেকে ৪ মিনিট, এর বেশি না। ঐদিন আমি ওই রোগীর শ্বাসে যে ধরনের দুর্গন্ধ পেয়েছিলাম, এখন পর্যন্ত আমার কাছে সেটা পরিচিত। ওই গন্ধটা ছিল এক ধরনের তামাটে গন্ধ। তামাটে গন্ধ বলতে, এই তামাটে গন্ধ আমি শিখলাম কোথায়? আগে আমাদের বাসায় তামার পাত্র ছিল। পিতলের পাত্র ছিল। আমরা কাঁসার থালে ভাত খেতাম। আমার বাবা-মা প্রত্যেকের জন্য আলাদা, আলাদা ২ সেট করে প্লেট ছিল। ওই যে তামার পাত্র ময়লা হয়ে গেলে বা ওটা যখন কপার সালফেট তৈরি হয়, মানে তুতে রং পড়ে, তখন এক ধরনের গন্ধ আসে। তো ফ্যামিলিতে সবাই ওই গন্ধটা, "এই তামাটে গন্ধ আসে।" মানে তামাটে গন্ধ। এটা ভালো করে বালি দিয়ে ঘষে মাজিয়ে পরিষ্কার করতে হবে, এরকম কথা বলতেন। সো ওই তামাটে গন্ধের সাথে আমি পরিচিত। তাহলে কি এক ধরনের তামাটে ও পচা ডিমের গন্ধ, ২ টার মিশ্রিত একটা গন্ধ। এবং এটা সহ্য করা যায় না। সুস্থ মানুষের পক্ষে সহ্য করাটা খুব কঠিন। আমি রাস্তায় হাঁটার সময় কখনো এখনো ওই গন্ধটা পাই। তখন আমি মনে করি আমার কাছাকাছি কোনো মাকসলের রোগী আছেন।
প্রায়ই পাই, রাস্তাঘাটে হাঁটতে গিয়ে এই গন্ধটা পাই। তখন আমি মনে করি কোনো মার্কের পার্সোনালিটি আমার কাছাকাছি আছে। যাই হোক, আমার ওই রোগীর আর কখনোই ওই ধরনের মাথা ব্যথা হয়নি। তিনি আমার কাছ থেকে প্রায় ১.৫ বছর চিকিৎসা নিয়েছিলেন। তার ব্রেইনে যে একটা টিউমার হয়েছিল সেটাও ধীরে, ধীরে ভালো হয়ে গেছে। ওয়েট। বাবা আমি ক্লাসে। আমি ক্লাসে। তোমার আম্মু বাসায় নেই। পরে। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। তো যাই হোক, তিনি আমার কাছ থেকে প্রায় ১.৫ বছর চিকিৎসা নিয়েছেন। তাতে ব্রেইন টিউমার ভালো হয়ে গেছে। পরে আবার এটা পরীক্ষা-নিরীক্ষা করে আসছে। তখন আ এমআরআইটা প্রচলিত না। সিটি স্ক্যান করাটা, সিটি স্ক্যান তাও খুব ব্যয়বহুল। ২০,০০০-২২,০০০ টাকা লাগতো বা তারও বেশি লাগতো। এরকম। উনি সিটি স্ক্যান করিয়েছেন পরে। আর টিউমারের অস্তিত্ব পাওয়া যায়নি। সিটি স্ক্যান সবেমাত্র বোধহয় শুরু হয়েছে ঢাকার ২-১ টা হসপিটালে। পিজি হাসপাতাল সহ ২-১ টা হসপিটালে। ওই সময়ের কথা বলছি আমি। একজন মার্কসলের রোগী যখন কথা বলেন তখন তার মুখ থেকে পচা ডিমের গন্ধ আসে। আমরা হোমিওপ্যাথিতে পচা ডিমের গন্ধের বিষয়টা প্রায়ই বলে থাকি। হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ আছে যেগুলোর আলোচনায় পচা ডিমের গন্ধের বিষয়টি আসে। আমরা জানি শিশুদের বিশেষ এক ধরনের উদরাময় আছে যা পডোফাইলাম সদৃশ। পডোফাইলামের উদরাময় শিশুর মল থেকে পচা ডিমের গন্ধ আসে। আবার সোডিয়ামের রোগীর মল থেকে পচা ডিমের গন্ধ ও পচা মাংসের গন্ধ আসতে পারে। এছাড়া কোনো ক্ষেত্রে কার্বোভেজের রোগীর ঢেকুর থেকে ঝাঁঝালো ও পচা ডিমের গন্ধ আসতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে মার্কসলের রোগীর রোগের বর্ধিত অবস্থায় তার মুখ থেকে, শ্বাস থেকে যখন পচা ডিমের গন্ধ বের হয়, যখন তিনি কথা বলার জন্য তখন পচা ডিমের গন্ধটা বের হয়। যখন তিনি কথা বলার জন্য বা কিছু খাওয়ার জন্য জিহ্বা নাড়ান, জিহ্বাটা না নাড়লে গন্ধটা বের হবে না। এছাড়া অন্য সময় মার্কসলের রোগীর শ্বাস ও মুখ থেকে তীব্র ধাতব, বিশেষ করে তামাটে এক ধরনের গন্ধ বের হয়। বর্ধিত অবস্থায় এই গন্ধটা কি মিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে গন্ধ বা হাইড্রোজেন সালফাইডের যে গন্ধ, সেই গন্ধটার সাথে সিমিলার হয়। মার্কসলের রোগী সম্পর্কে মহম্মদ হেনিমান তার বেটি আমেরিকা গ্রন্থে লিখেছেন, "He passes more urine than the liquid he has drunk. Too frequent and too profuse urination." অর্থাৎ তিনি যে পরিমাণ তরল পদার্থ বা পানি গ্রহণ করেন তার চেয়ে অনেক বেশি মূত্র ত্যাগ করেন। তার ঘন ঘন এবং প্রচুর পরিমাণে প্রস্রাব হয়। উপরে বর্ণিত রোগীর ক্ষেত্রে এই লক্ষণটি আমাকে মার্কসলের প্রতি আকৃষ্ট করেছিল। আমরা মার্কসল সহ প্রায় প্রতিটি মার্কারিজাত ওষুধের মধ্যে কিছু সাধারণ লক্ষণ পাই, যেগুলোর প্রায় প্রত্যেকটাই মার্কসলের মধ্যে থাকে। সো মার্কসলকেই মার্কারির নেতৃস্থানীয় ওষুধ ধরা হয়। মার্কসলের রোগীকে থার্মোমিটারে ব্যবহৃত পারদের সঙ্গে তুলনা করে আসছেন বিদগ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসকেরা। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মার্কসলের রোগী সূক্ষ্ম সূক্ষ্মভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেন। আসলে এই রূপক তুলনাটি থেকে আমাদের বুঝতে হবে রোগী কেবল তাপ ও ঠান্ডার পরিবর্তনই নয়, তিনি যে শুধুমাত্র তাপ এবং ঠান্ডার পরিবর্তন এটাই নয়, বরং তার পরিবেশের অন্যান্য আরো অনেক পরিবর্তনের প্রতিও বেশ সেনসিটিভ থাকেন বা সংবেদনশীলতা প্রকাশ করতে পারেন। মার্কসলের রোগী ভীষণ ইন্ট্রোভার্ট হয়ে থাকেন। আবেগীয় দিক থেকে মার্কসলের রোগী সাধারণত সংযত এবং অন্তর্মুখী। তার আবেগগুলো অভ্যন্তরীণভাবে বেশ শক্তিশালী হয়, কিন্তু খুব কমই তা প্রকাশ করেন। মার্কসল ব্যক্তিত্ব নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে করেন এবং নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে অন্যদের প্রতি তার যে সন্দেহ সেটাও প্রকাশ করার ক্ষেত্রে এক ধরনের সহজাত সংযম দেখান। তিনি স্বাভাবিক জীবনযাপন করেন এবং পুরনো ঐতিহ্য লালন করেন এমন একটা ভাব প্রকাশ করেন, যদিও তার এই স্বাভাবিক জীবনধারা ও ঐতিহ্য লালনের বিষয়টি এক ধরনের মুখোশের মতো। এই ক্ষেত্রে কেলির সাথে আমাদের কেলির কোনো ওষুধ, কেলি গ্রুপের ওষুধের সাথে ভুল হতে পারে। তো ওইটা তার প্রকৃত সাধারণ জীবনযাপন না।
আপনি যদি একজন মার্কসল ব্যক্তিত্বের সঙ্গে আলাপচারিতা শুরু করেন, তাহলে প্রথম থেকেই তাকে নিশ্চিত হতে হবে যে আপনি নিরবিচ্ছিন্ন মনোযোগ সহকারে তার কথা শুনছেন। আপনার চেম্বারে রোগী আসছে, আপনি কথা শুরু করলেন, আপনি কিছু লিখছেন। যখন আপনি লিখতে যাবেন তখন তিনি কথা বন্ধ করে দেবেন। এবং উনার নিশ্চিত হতে হবে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন। যতক্ষণ উনি নিশ্চিত হতে পারবেন না যে আপনি মনোযোগ দিয়ে শুনছেন, ততক্ষণ উনি চুপ থাকবেন। তিনি এটা নিশ্চিত হতে না পারলে কোনো মতেই আপনার সঙ্গে মত বিনিময় করবেন না বা কথা বলবেন না। ঠিক আছে স্যার, আপনার কাজ করেন, কাজ শেষ করেন। আপনাকে সময় দিবে। তিনি থেমে থাকবেন, আপনাকে অন্য কাজে করার জন্য সুযোগ দেবেন। এরপর আপনি যখন পরিপূর্ণ মনোযোগী হবেন তখন তিনি তার কথা বলবেন। মার্শাল প্রধানত অ্যান্টিসিপিলিটিক গুণ সম্পন্ন একটা ওষুধ। নোসোট সিপিলিনাম বাদে মার্কসলকে শ্রেষ্ঠ একটা অ্যান্টিসিপিলিটিক ওষুধ হিসেবে ধরা হয়। মার্কসলের আহ, মার্কসলের মধ্যে সবচেয়ে মধ্যে বেশ কিছু অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসোরিক গুণও আছে। ওষুধটি একটা বিশেষ লক্ষণ পুজ উৎপাদন প্রবণতা। প্রদাহের সঙ্গে জ্বালা, ফুল ফুটানোর যন্ত্রণা থাকে, দ্রুত পুজ উৎপত্তি হয়। একই সঙ্গে মার্কসলের থার্মাল কন্ডিশন বিদ্যমান থাকে। যখন এই জ্বালা বা কোনো ফোড়া টোড়া হয় তখন তার থার্মাল কন্ডিশনটা বিদ্যমান থাকে। মানে ওই গরমে কাতর হয়ে পড়া, আবার ঠান্ডায় কাতর হয়ে পড়া, বেশি গরম বেশি ঠান্ডা সহ্য করতে না পারা ইত্যাদি। মার্শাল সদৃশ হলে এটি নিম্নক্রম আরো বেশি পুজ উৎপত্তি করে। এই কথাটা আমি এই কথাটা এটা আমি মানে প্রমাণ করতে পারিনি, কিন্তু অনেকেই বলছেন যে নিম্নক্রম আরো বেশি পুজ উৎপত্তি করতে পারে। তবে আমি সাধারণত এটা নিম্নক্রম ওই ক্ষেত্রে ব্যবহার করি না। তবে আমার যে অভিজ্ঞতা, উচ্চ শক্তিতে মনে করেন মধ্য বা উচ্চ শক্তিতে যতদূর সম্ভব ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তোলে এবং পুজ নিঃসরণ কমায়। যে আপনি যদি শততমিক ওষুধ দেন 200 সি পোটেন্সি দিবেন এক্ষেত্রে, বা 1 দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কি যে ওই ক্ষতিগ্রস্ত সেল যেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তার মধ্যে যেটা রিপেয়ার করা সম্ভব, তো সেটা অটো রিপেয়ার হয়ে যাবে এবং পুজ নিঃসরণ তখন কমে আসবে। মার্কসলের রোগীর শারীরিক ও মানসিক দিক থেকে প্রচন্ড দুর্বল থাকে। তার এই দুর্বলতা বহুলাংশে ফাংশনাল। নিঃসন্দেহে বুঝতে পারছেন, অর্গানিক কোনো দুর্বলতা না, এটা ফাংশনাল। মার্কসলের দুর্বলতা অন্যান্য ওষুধের মতো নয়। যেমন আর্সেনিক অ্যালবাম নিস্তেজ হয়ে যাওয়ার মতো দুর্বলতা দেখাতে পারেন। আর্সেনিক অ্যালবাম এটা দেখান যে নিস্তেজ হয়ে গেছে একেবারে, পেজিন। কিন্তু তা কোনোভাবেই মার্কসলের মতো ইনস্টেবল বা ভারসাম্যহীন, আনস্টেবল বা ভারসাম্যহীন দুর্বলতা না। কোনো সময় আর্সেনিক অ্যালবামের রোগী মার্কসলের সদৃশ কিছু লক্ষণ প্রকাশ করতে পারে। এখানে একটা ক্যামোফ্লাজ হতে পারে বা ওভারল্যাপিং হতে পারে। এক্ষেত্রে রোগীর থার্মাল কন্ডিশনটা যাচাই করতে হবে। আর্সেনিক প্রচন্ড শীত কাতর, আর এটা শীত কাতর, গরম কাতর, সব কাতর। আর্সেনিক ঠান্ডা আদৌ সহ্য করতে পারেন না, গরম পরিবেশে উপসম্বোধ করেন। একই সঙ্গে আর্সেনিক অনেক বেশি মানসিক প্রতিক্রিয়া প্রকাশ করেন, যেটা মার্কসলের ক্ষেত্রে অনুপস্থিত। মার্কসল মানসিক প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন না। আর্সেনিক উদ্বেগ, মানসিক অস্থিরতা এবং এক ধরনের দ্রুততা আছে আর্সেনিকের মধ্যে, যেটা মার্কসলের ভিতর ওইভাবে নাই। তবে মার্কসলের মধ্যে একটা মানে ফাস্টনেস আছে, সেটা আমরা সামনের দিকে দেখি আলোচনা করতে পারি। স্টারাম মেটালিকাম, ব্যাপটিসিয়া, হেলোনিয়াস, প্রতিক্রিয়া শক্তির তীব্র দুর্বলতা আছে এই ওষুধগুলোর মধ্যে। এই ওষুধগুলোতে মার্কসলের মতো অস্থিরতা, অদক্ষতার সঙ্গে প্রতিক্রিয়ার অভাব, এইসব বিষয় নাই। মনে রাখা দরকার, মার্কসলের রোগীর কাজকর্মে এক ধরনের অদক্ষতা থাকে, আনকোরা। মানে নতুন কোনো কর্মী কাজ করতে গিয়ে যখন এলোমেলো করে ফেলে, অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে প্রতিক্রিয়া শক্তির ভীষণ দুর্বলতা, কোনো প্রতিক্রিয়া নেই, রিয়াকশন কম। মার্কসলের প্রতিক্রিয়া শক্তির দুর্বলতা বিশেষ ধরনের ধীরতার সঙ্গে স্লোলিনেস, মানে স্লো ধীরতার সঙ্গে সম্পৃক্ত হয়। তিনি ধীরতার কারণে প্রশ্নের উত্তর দিতে দেরি করেন। আর প্রশ্ন করছেন তো উত্তরটা বানাইয়া উত্তর দেবে, সময় নেবে। আমরা ফসফরিক অ্যাসিড সহ আরো কিছু ওষুধের মধ্যে এই লক্ষণটা পাই।
কিন্তু তুলনা করা হলে আমরা প্রত্যেক ওষুধের স্বাতন্ত্র নির্ধারণ করতে পারি। ফসফরিক অ্যাসিডও খুব স্লো, তুলনামূলক ফসফরাস একটু কম ছিল, কিন্তু ফসফরিক অ্যাসিড আর মাক্সল প্রায় পাশাপাশি। সে ধীরে উত্তর দেয়, ধীরে উত্তর না, তার প্রতিক্রিয়াগুলোই সব ধীরে ধীরে। মাক্সল ব্যক্তিত্ব তার চারপাশে কি ঘটছে, তার কাছে কি জিজ্ঞেস করা হলো তা বুঝতে দেরি করেন। এটা তার মনের কোনো বিভ্রান্তি বা দুর্বল স্মৃতির কারণে না। ফসফরিক অ্যাসিডে যেমন তার স্মৃতি দুর্বল হয়ে যায় এই কারণে, কিন্তু মাক্সলের ওইসব কারণে, বরং এটা প্রকৃত ধীরতা, দেরিতে বোধগম্য হওয়ার বিষয়। আমরা ক্যালকেরিয়া কার্বনিকা ব্যক্তিত্বের মধ্যে এই লক্ষণটি পাই, তবে ক্যালকেরিয়া কার্বনিকা হলো বিচক্ষণতা আছে, ডায়নামিক। বিষয়টি তার বোধগম্য হলে তা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। মাক্সল মানসিক কাজে বেশিরভাগ সময়ই তালগোল পাকিয়ে ফেলেন। একটা অঙ্ক করতে দিলে 10 বার করবে, মিলবে না। কিছু একটা নিজের থেকে লিখতে দিলে সে পারবে না, বারবার কাটাছেড়া করবে, পারবেন না, জিরো। এই সমস্ত সমস্যার জন্য মার্কসলের যে শিক্ষার্থীরা যারা কনস্টিটিউশনাল মার্কসল, এরা পরীক্ষায় জানা সত্ত্বেও সব উত্তর দিয়ে আসতে পারে না ধীরতার কারণে। মানসিক কাজে তিনি মারাত্মক রকমের অদক্ষতার স্বাক্ষর রাখেন। যেসব ওষুধের অধীন ব্যক্তির মধ্যে তাড়াহুড়া এবং অস্থিরতা আছে, এই যে তাড়াহুড়া এবং অস্থিরতা কিন্তু মার্কসলের মধ্যে আছে, এটা ফিজিক্যাল। সে খুব তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করতে চায়, কিন্তু মন তাকে সায় দেয় না, মানসিক ভাবে এই সাপোর্টটা পায় না, যার জন্য একটা অসামঞ্জস্যতা দেখা দেয়। কিন্তু মার্কসলের তাড়াহুড়োর বিষয়টি এমন যে তিনি কোনো কাজে সফলভাবে সম্পন্ন করতে পারেন না। যে কাজ আধা ঘন্টায় শেষ করার কথা বা শেষ করা যায়, মার্কসল ব্যক্তিত্ব তা হয়তো বা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগাই দিবে। ট্যারেন্টুলা, এসিড সালফুরিকা, নাক্স ভূমিকা, নেট্রামিউটিকাম ইত্যাদি ওষুধের অধীন ব্যক্তির মধ্যে তাড়াহুড়োর বিষয়টি আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড ক্রিয়েটিভ, গঠনমূলক, বুদ্ধিমত্তার পরিচয় তার মধ্যে পাওয়া যায়। ট্যারেন্টুলা তো অসম্ভব রকমের চতুর। নাক্স ভূমিকা, নেট্রামিউর ক্রিয়েটিভ এবং বুদ্ধিমত্তার ছাপ থাকে তাদের কাজে। তাদের কাজে সৃজনশীলতা ও দক্ষতার একটা ছোঁয়া থাকে। মার্কসল ব্যক্তিত্ব তার মনকে কনসেন্ট্রেট করতে পারে না, নির্দিষ্ট কোনো একটি কাজে বা নির্দিষ্ট কোনো কিছুতেই কেন্দ্রীভূত করতে পারে না। কম্পিউটার ওপেন করছে, 2-3টা ফাইল একসাথে খুললে একটাও করবে না, বসে থাকবে। সে ফটোশপ ওপেন করলো, পাওয়ার পয়েন্ট ওপেন করলো, তারপরে হলো গিয়া মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করলো, কোনটা কোনটা রেখে কোনটা করবে, শেষ পর্যন্ত কোনোটাই করা হয় না। দিস ইজ মার্কসল। তার মনে বিভিন্ন এলোমেলো চিন্তা আসে যা তাকে বিচলিত করে তোলে। তার মনের ভেতর ঘুরপাক খেতে থাকা প্রত্যেকটি আবেগীয় বিষয়ে ভীষণ সেন্সিটিভ হয়ে পড়ে। তখন তুচ্ছ বিষয় নিয়েও অন্যদের উপর প্রচন্ড ক্রোধ প্রকাশ করেন। খুন করার টেন্ডেন্সি আসতে পারে প্রিয়জনকে, ওই প্লাটিনার মতো। যদিও মার্কসল খুন করে না। আচ্ছা, আমরা বলছি মার্কসল প্যাথোলজির এই দ্বিতীয় পর্যায়ের কথাগুলো এটা গেল। মার্কসল প্যাথোলজি যখন তৃতীয় পর্যায়ে অগ্রগামী হয়, এই প্যাথোলজি যখন তৃতীয় পর্যায়ে অগ্রগামী হয়, তখন মানসিক দক্ষতার অভাব, বোধগম্যতার ঘাটতি, আবেগীয় দুর্বলতা ইত্যাদি দেখা দেয় মারাত্মকভাবে। এই অবস্থায় রোগী এক ধরনের ভীতিকর অবস্থার শিকার হন। তিনি সবকিছুতেই ভয় পান। তখন তিনি সবাইকে শত্রু ভাবতে শুরু করেন। তিনি মনে করেন নিজের বাইরে সবই যেন তার প্রতিপক্ষ। ওই যে আগে যে বিষয়টা ছিল যে বাইরের বাহ্যিক সমস্ত এলিমেন্ট গুলা তার জন্য হার্মফুল, ঠান্ডা হার্মফুল, গরম হার্মফুল, এইটা তখন কোথায় চলে যায়? তিনি প্রত্যেক ব্যক্তিকে তার প্রতিপক্ষ মনে করতে শুরু করেন। এর তৃতীয় পর্যায়ে যখন তার প্যাথোলজি তৃতীয় ধাপে চলে যায়, তখন এই জিনিসটা ডেভেলপ করে। প্রতিপক্ষের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে এই ভাবনায় তাকে পেয়ে বসে। অর্থাৎ একটা পাগলামির মতো অবস্থা। রোগী প্রকৃত পাগল নয়, তবে রোগী মনে করেন তিনি পাগল হয়ে যেতে পারেন। বিশেষ করে রাতের দিকে তার এমন অবস্থাটা হতে পারে।
মাক্সওয়েল যদিও মানবদেহের প্রতিটি অঙ্গে ক্রিয়া প্রকাশ করে, তবে এর প্রধান ক্রিয়াক্ষেত্র ধরা হয় মানবদেহের ত্বককে। এরপর সসলিক ঝিল্লি এবং মেরুদণ্ডের যে যতগুলো হাড় আছে ৩৩টা না কয়টা যে হাড্ডি আছে, এই হাড্ডিগুলোর উপর ক্রিয়া প্রকাশ করে। যেহেতু মেরুদণ্ডের উপরে, স্পাইনের উপরে ক্রিয়া প্রকাশ করে, এটা চূড়ান্ত পর্যায়ে এই আক্রমণটা তার মস্তিষ্কে চলে যায়। যে মস্তিষ্কে টিউমারের যে রোগীটার কথা আমরা বললাম, ওটা লাস্ট পর্যায়ে মানে তার এই ৩য় পর্যায়ের শেষ দিকে গিয়ে এই প্যাথোলজি ওই রোগীর ডেভেলপ করছে। আমরা মাক্সওয়েলের উপর অন্তত আরো এক পর্বে আলোচনা করব। তখন এই ওষুধটির ক্রিয়া ও ক্রিয়াক্ষেত্র এবং এই ওষুধটির সঙ্গে অন্য অন্য ওষুধের সম্পর্ক এটা নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমি একটা আবার অদ্ভুত একটা পেশেন্টের কথা বলি। রোজা ৮ম শ্রেণীর ছাত্রী ছিলেন। গায়ের রং ফর্সা, মেধাবী। অন্তত ওই সময়টা পর্যন্ত সে মেধাবী ছিল। তার মধ্যে এক ধরনের স্লোনেস ছিল অবশ্য। খুব কষ্ট করত। তার ফুল মার্কস আনসার করতে পরীক্ষায় অনেক কষ্ট করতে হতো। এটা নিয়ে আমি লিখেছিলামও কোথায়? ফেসবুকে লিখেছিলাম বোধহয়। তো সেখানে ওর মানে অপরিণত বয়স তখন, এ কারণে ওর আসল নামটা প্রকাশ করিনি। ছদ্মনাম দিয়েছিলাম। এখন রোজা পরিণত বয়সে এসছে এবং তার সঙ্গে আমার কথা হয়েছে, তার মার সঙ্গে কথা হয়েছে। ওর নাম এখন প্রকাশ করা যেতে পারে। এই রোজার সমস্যা ছিল, ওর ঘাম দিত, ঘাম হতো। শরীরে ঘাম হতো। ঘামে গন্ধ হতো, মুখ থেকে গন্ধ আসতো। এভরিথিং আর সবকিছু ঠিকঠাক ছিল। তবে ওর নরম থলথলে জিহ্বা ছিল না। স্যালিভেশন ছিল না। কোন লালাস্রাব নির্গত হতো না। এটার আধিক্য ছিল না। একটা সময় ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগেছে কয়দিন। অ্যালোপ্যাথি চিকিৎসা করেছে। এছাড়া তেমন কোনো সমস্যায় কখনো আক্রান্ত হয়নি। ওর বাবা লিভার সিরোসিসে আক্রান্ত। বাবা কলেজ টিচার, মাও কলেজ টিচার। মার মধ্যে একটু ওসিডির ওসিডির একটু ছায়া বা প্রভাব আছে। বাবা ইংরেজি পড়ান কলেজে, মা বাংলা পড়ান। দুজন ২টা কলেজে, ভিন্ন ভিন্ন ২টা কলেজে চাকরি করেন। বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টেশন যে হয়েছে, এটার ১ম অথবা ২য় কেসটা হলো ওর বাবার। সম্ভবত ১ম টা বা আবার ২য় হতে পারে। ওর সমস্যা হলো, ও যখন একটু anxiety র মধ্যে থাকে তখন ওর শরীরে হালকা ঘাম হয়। এই ঘামের সঙ্গে ওর শরীর থেকে কালি বের হয়। ঘামটা কালো রঙের। এই ঘামটা কালো রঙের, কালো রঙের। এই ঘামটা বের হওয়ার পরে যদি ওর শরীরটা টিস্যু পেপার দিয়ে মুছে দেওয়া হয়, টিস্যু পেপারে, টিস্যু পেপারে মুছতে গেলে টিস্যু পেপারটা কালির মতো হয়ে যায়। যেমন পাতিলের নিচ থেকে কালি মুছে আনা হয়েছে। এই ওর ঘাম অবস্থায় যে কালি হয়ে যায় ছবিটা আমার কাছে আছে। হুম, আমি একটু দেখানোর চেষ্টাও করব ফাঁকে, কথাটা বলছি। এই যে কালির মতো ওর তো মানসিকভাবে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। বাংলাদেশের বড়, বড় ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, হরমোন বিশেষজ্ঞ, তারপরে হলো মেডিসিন বিশেষজ্ঞ এবং আরো যে যেখানে পরামর্শ দিচ্ছে ওর বাবা-মা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। এই চেষ্টা করতে একটা সময় কোনো কাজ হয়নি। তো এক ডাক্তারের কাছে গেছে, শিশু বিশেষজ্ঞ। সেই ডাক্তার বোর্ড বসাইয়া চিকিৎসা করে তারা সিদ্ধান্ত দিল ওকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক। কেন? ও কালিটা ইচ্ছে করে লাগায়। এতে করে একটু মেধাবী মেয়ে তো, এতে করে আরো বেশি হতাশ হয়ে গেছে। এটা কেমন কথা? আমার গায়ে আমি কালি লাগাবো কেন? এটা দেখো ক্লাস করতেছে, স্কুলে ক্লাস করতেছে। হুট করে তার গায়ে কালি জমে গেছে। এখন একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে ওর সহপাঠীরা ওর কাছাকাছি বসে না। ওর সঙ্গে হ্যান্ডশেক করে না। ওকে টাচ করে না।
ও মানসিক রোগী না হলেও মানসিক রোগীর পর্যায়ে চলে যাচ্ছে। ও আমাকে বলছে, আমি কি পাগল হয়ে যাব? যে প্রকৃত অর্থে পাগল না, কিন্তু পাগল হয়ে যাবে এরকম আশঙ্কা করছে। যে লক্ষণগুলো আমি বললাম আগে। আমি কি পাগল হয়ে যাব? ওই মানসিক ডাক্তারের কাছে ওকে আর নিতে পারেনি। না পারার পর কি হয়েছে? ও দেখাবে না। এর মধ্যে ওরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিল যে আমার সঙ্গে পরামর্শ করবে। ওই ছবি-টবি সবকিছু অ্যা সংগ্রহ করে নিয়ে আসছে। ছবি সংগ্রহ করে নিয়ে আসছে। মানে ওই গান দেওয়া অবস্থার ছবি, তারপরে হলো গিয়া আম ওই যে টিস্যু পেপার দিয়ে মুছছে সেই ছবি সবকিছু নিয়ে আসছে। এবং দেখলাম এবং ভালোভাবে দেখলাম। আচ্ছা, কোন প্রেজেন্টেশন হচ্ছে? জি স্যার। আচ্ছা, প্রেজেন্টেশন হচ্ছে। আমি দেখছি। আচ্ছা। এই যে ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা মেয়ের ছবি দেখা যাচ্ছে। একটা মেয়ের ছবি। এই হলো সেই রোজার ছবিটা। তো যাই হোক, এই রোজার ছবি ওই সময় সংগ্রহ করা। দেখছেন কিরকম কালি? মনে হয় ওটা কেউ মারধর করে ওটা নাকে মুখে কালি মেখে দিছে। হুম? এই যে এই ছবিটা আমি দিয়েছিলাম মানে চোখের অংশটুকু যখন ও ছোট ছিল। এখন তো পরিণত বয়সে এসছে। যার দরুন আমি ছবিটা দেখানোর মতো একটা সুযোগ পেলাম। আচ্ছা, যাই হোক, এই অবস্থা। তো এই মেয়েটা তো দেখলাম, দেখে টেখে একটু কমপ্লিটলি চিন্তা করলাম যে আসলে প্রথাগত যে নিয়মে আমরা মাকসল দেখি সেই নিয়মে না। রোগীটা মাকসলের। ঐরকম গন্ধ, ঐরকম এভরিথিং সবকিছু। আমি বললাম, "মা, তুমি সুস্থ হয়ে যাবা। আপনি আমার সঙ্গে ইয়ার্কি করেন। ঠাট্টা করছেন।" আমি বলছি, "না, আমি ঠাট্টা করছি না। ও সম্পর্কে আমার দূর সম্পর্কের ভাতিজি। আমি বললাম, তোমার কি মনে হয়? তুমি কি আমার ঠাট্টার পাত্র বা আমি কি তোমার ঠাট্টার পাত্র হতে পারি?" কয়, "না।" কয়, "তাহলে আপনি আন্তরিকভাবে দেখেন। আমি একটু ভালোভাবে স্কুলে যেতে চাই। আমি ক্লাস করতে চাই। আমি এজন্য ক্লাসে যাই না।" তো মাকসল দিয়েছিলাম 10 এম। ১ দিনে পরপর। ১ ঘন্টার মাথায় পরপর ২ টো ডোজ। ম্যাজিকের মতো কাজ করেছে। ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ওর বাবার চেন্নাইয়ে ভিসা করা ছিল। ওকে দেখাতে যাবে। তো আমি বলছি, "তুমি চেন্নাই যেতে পারো ঘোরার জন্য। ঘুরে আসবা। ফ্যামিলি নিয়ে ঘুরে আসবা। সেখানে চিকিৎসা করতে হবে না। ও সুস্থ হয়ে যাবে।" ওর পর একবার বোধহয় ওষুধ নিয়েছে। তখন ফাইটম দিয়েছি। আর ওষুধ নেয়নি। ও এখনো ভালো আছে। দিস ইস মাকসুল। কখনো যদি ঘাম থেকে অন্য কোনো রং নিঃসরিত হয়, এটা আমার এক্সপেরিয়েন্স আমি বলছি। আপনারা যাচাই করবেন। যদি ঘামের রংটা রেডিশ হয় এবং ঘাম থেকে যদি রক্তের গন্ধ আসে বা আয়রনের গন্ধ আসে, তখন সেটা ওষুধ হতে পারে লাইকোপোডিয়াম। ঘাম থেকে যদি ঘামের রংটা যদি সবুজ এবং হলুদ টাইপের হয়, সেজন্য নেট্রাম সালফোরিকাম ওষুধ হতে পারে। কখনো, কখনো থুজা। কিন্তু সমস্যা আছে। থুজা তো আবৃত অংশে ঘাম দেয় না। বেশিরভাগ ক্ষেত্রেই। অনাবৃত। সো ওটা বোঝা যায় না। নেট্রাম সালফোরিকাম হতে পারে। আবার যদি ঘামের সঙ্গে দানাদার লবণ জেগে যায়, সেখানে লাইকোপোডিয়াম, মেডোরিনাম, নেট্রামিউর, থুজা ৩ টাই ওষুধ হতে এগুলো সব ওষুধ হতে পারে। এছাড়া অন্য যেকোনো রঙের ঘাম আপনি মাকসলকে একবার চিন্তা করবেন, সম্ভবত ব্যর্থ হবেন না। আজকে এই পর্যন্ত রাখবো। আমার শরীরটাও বেশি ভালো না। আমি এই মাকসল নিয়ে পরের ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব। আজকে আসলে আমি কোনো ওইভাবে আ প্রস্তুতি ছিলাম না বলতে গেলে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।